তুমি আলাদা বাসা না নেওয়া পর্যন্ত আমার মেয়েকে তোমার সংসারে পাঠাবো না। সোহানা, তোমার মা বাবার সাথে থাকতে পারবে না। ফরিদুল ইসলাম সরাসরি রাফসানকে কথাগুলো বলল। রাফসান জবাবে বলল, তাহলে এটাই আপনাদের শেষ কথা? ফরিদুল ইসলাম মুখ গোমরা করে বলল, হ্যাঁ, এটাই আমাদের শেষ কথা। তোমাকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি সিদ্ধান্ত নাও কি করবে। যদি আমাদের প্রস্তাবে রাজি না হও তবে সোহানাকে আর কখনো তোমার কাছে পাঠাবো না। রাফসান ওর স্ত্রী সোহানার দিকে তাকিয়ে বলল, তোমার কি মত সোহানা? সোহানা বলল, আমি তো আগেই বলেছি আমার আলাদা সংসার পছন্দ। তুমি তোমার মা বাবার সাথে কিছুতেই থাকতে পারবে না। যদি আমায় নিয়ে আলাদা বাসায় থাকতে পারো তবে এসো, নয়তো এসো না। রাফসান সোহানার কাছে এগিয়ে এসে সোহানাকে বলল, তোমার এই সিদ্ধান্তে পরে আবার পস্তাবে না তো? সোহানা মুখ বাঁকিয়ে জবাব দিল, মোটেও না। রাফসান আর কোনো উপায় না পেয়ে ওর 1.5 বছরের মেয়ে রাফিয়াকে আদর করে সোহানাদের বাড়ি থেকে চলে এলো। রাফসান বাসায় ঢুকতেই ওর মা নাসিমা বেগম বলল, কিরে, বৌমা এলো না যে? রাফসান জবাবে তার মাকে বলল, না মা, সোহানা আর ওর মা বাবা আমাদের সাফ জানিয়ে দিয়েছে যে আমি আলাদা বাসা না নেওয়া পর্যন্ত সে আমার কাছে আসবে না। রাফসানের কথায় ওর মায়ের মুখ মলিন হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, তাহলে বাবা তুই তাই কর, আলাদা বাসা নিয়ে নে, আর নয়তো আমরা আলাদা বাসা ভাড়া নিই। তুই বৌমাকে নিয়ে এখানে থাক, আমরা আর কয়দিনই বা বাঁচব, কয়দিন পর তো পরপারে চলেই যাব, তোরা বরং সুখে থাক। রাফসান খানিকটা রাগ দেখিয়ে বলল, মা প্লিজ চুপ করো তো, যত যাই হয়ে যাক না কেন আমি তোমাদের থেকে আলাদা হতে পারবো না। রাফসানের মা বললেন, এটা না করলে তো বৌমা কখনো আসবে না বাবা, তুই একটু বোঝার চেষ্টা কর। রাফসান এক কথায় জবাব দিল তার মাকে, না আসে না আসুক মা, তবু আমি আমার সিদ্ধান্ত থেকে 1 পাও সরে দাঁড়াবো না। এই বলে রাফসান ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাফসানের বাবা রেজওয়ান ইসলাম নাসিমা বেগমের কাছে এসে বলল, আমাদের একমাত্র সন্তান রাফসান, আমি জানি সে ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। রাফসানের মা বলল, আমরা তো বলেছি আমরা 2 পুরোপুরি না হয় আলাদা বাসা ভাড়া নিই, ওরা থাক এখানেই। রাফসানের বাবা বললেন, আমিও এটাই ভাবছি, আজ বিকেলে বের হব বাড়ি খুঁজতে। রাফসানের মা বললেন, রাফসান কখনো আমাদের যেতে দেবেন না। রাফসানের বাবা বললেন, না দিলেও কিছু করার নেই, বাবা মা হয়ে তো আর সন্তানের কষ্ট দেখতে পারি না। রাফসান শুয়ে শুয়ে ভাবছে, সোহানাকে জীবন সঙ্গী করা ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল, যার মাসুল আজ কড়ায় কণ্ডায় দিতে হচ্ছে। 2.5 বছর আগে ভালোবেসে রাফসান বিয়ে করেছিল সোহানাকে। রাফসান সোহানাকে অনেক বেশি ভালোবাসত। সোহানা যখন যেটা বলতো সে সেটাই করত। সোহানার 3 ভাই বোন। সোহানা সকলের ছোট হওয়ায় সবার আদরের। সোহানাকে ওর বাবা প্রচণ্ড ভালোবাসে। সোহানার পরিবারের অবস্থা রাফসানদের চেয়ে অনেক ভালো, তাই তো সোহানার বাবা বিয়েতে রাজি ছিল না। রাফসান তখন অনেক কষ্টে ওর বাবাকে রাজি করায়। এরপর 2 পরিবারের সম্মতিতে 2 জনের বিয়ে হয়। সোহানা বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর নাসিমা বেগম বলে, আজ থেকে আমার এই সংসার জীবনের অবসান ঘটল, এখন থেকে এই গোটা সংসার সামলানোর দায়িত্ব তোমার। তোমার যেটা মন চায় তুমি সেটা করবে। নিজের বাড়িতে যেরকম থাকতে এখানেও তুমি ঠিক সেরকমভাবে থাকবে। নাসিমা বেগমের এমন কথায় সোহানা বেশ খুশি হয়। সে নিজের মতো রান্না করত, যখন যা মন চাইতো তাই করত। এসব নিয়ে নাসিমা বা রেজল কখনো কিছু বলেনি। এর মধ্যে রাফিয়ার জন্ম হয়। সোহানা প্রেগনেন্ট অবস্থায় ওর বাবার বাড়ি নিয়ে যেতে চাইলে নাসিমা বলে, বৌমার এই অবস্থা নিয়ে গাড়িতে করে এত দূরের পথে যাওয়ার দরকার নেই। এই কথা শুনে ফরিদুল বলে, এ আর দূরে কোথায়, যেতে 20 মিনিটও লাগে না। নাসিমা বেগম বললেন, সে যাই হোক, আমি চাই না আমার নাতির কোনো অসুবিধা হোক। ফরিদুল সাহেব মলিন কণ্ঠে বললেন, আপনারা যেটা ভালো বোঝেন। নাসিমা বেগম ছোট্ট করে বললেন,
রাফসান সোহানার অনেক কেয়ার করত, নিজ হাতে খাইয়ে দেওয়া, মাঝে মাঝে গোসল করিয়ে দেওয়া। রাতে যখন সোহানার ঘুম আসতো না তখন রাফসান ওকে নানা রকম গল্প শোনাতো, মাথায় হাত বুলিয়ে দিত। সোহানা রাফসানকে পেয়ে অনেক খুশি ছিল। রাফিয়া জন্মের আগ পর্যন্ত সব ঠিক থাকলেও রাফিয়ার জন্মের পর থেকে সোহানা বদলে যেতে শুরু করে। সে প্রায় বাবার বাড়ি যাওয়ার বায়না করত। নাসিমা যেহেতু সোহানাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত, তাই ওর কোনো আবদার ফেলতো না। সোহানা বাবার বাড়ি যেতে চাইলে নাসিমা বলতো, রাফসান, বৌমাকে তুই বাসায় রেখে আয়, কয়েকদিন থেকে আসুক, তাহলে বৌমার মন ভালো হবে। রাফসান বাধ্য ছেলের মতো সব কিছু করত। বাড়ি থেকে আসার পর সোহানা একদম পাল্টে যায়। সে কোনো কাজ করতে চাইতো না। সোহানাকে অবশ্য রান্না ছাড়া কোনো কাজ করতে হতো না। ঘর মোছা, থালা বাসন মাজা, কাপড় ধোয়া সব কিছু করার জন্য কাজের লোক ছিল। নাসিমার বাতের ব্যথা থাকায় তেমন একটা কাজ করতে পারে না। তারপরও রান্নার কাজে সে যথাসম্ভব সোহানাকে সাহায্য করত। কিন্তু বাড়ি থেকে আসার পর সোহানা একদম এসব কিছু করতে চাইতো না। চুপচাপ মেয়েকে নিয়ে ঘরে বসে থাকে। নাসিমা এসে সোহানাকে বলে, মা, রান্না করবে না? অনেক তো বেলা হলো। সোহানা বিরস কণ্ঠে বলে, এসব রান্নার কাজ করতে আমার ভালো লাগে না। বাবার বাড়ি থাকতে কখনো আমি চুলার ধারের কাছেও যেতাম না, আর এখানে এসে আমায় কত কিছু করতে হচ্ছে। নাসিমা বেগম হেসে জবাব দেয়, বিয়ের আগে আমিও তোমার মতোই ছিলাম, একদম চুলার কাছে যেতাম না। কিন্তু বিয়ের পর আমাদের প্রত্যেকের একটা সংসার হয়, তখন ইচ্ছা না থাকলেও সংসারের সব দায়িত্ব পালন করতে হয় মা। প্রথমে কষ্ট হলেও পরে যখন সয়ে যাবে তখন আর কষ্ট মনে হবে না। সোহানা রাগত স্বরে বলে, আমায় এত বোঝাতে হবে না। আমি যখন বলেছি আমি কোনো কাজ করব না তো করব না। সোহানার কথায় নাসিমা বেগম অনেকটা অবাক হয়। মনে মনে ভাবে, রাফসানের সাথে হয়তো ঝগড়া হয়েছে তাই এমন করছে। তাই সে আর কিছু বলে না, নিজেই কষ্ট করে রান্না করে। কিন্তু দিনের পর দিন কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি বাড়িতে লেগেই থাকে। রাফসান ওর বাবার সাথে ব্যবসা করে। সোহানার এমন আচরণ পরিবারের কেউ ঠিক বুঝতে পারছে না। হঠাৎ কি এমন হলো যে এরকম বদলে গেল মেয়েটা? একদিন রাফসান রাতে সোহানাকে জড়িয়ে ধরতে গেলে সোহানা রাফসানের হাতটা ঝামটা মেরে সরিয়ে দেয়। সেদিন রাফসান বিষয়টা তেমন একটা পরিলক্ষিত করেনি। ভাবলো হয়তো সারাদিন বাচ্চা সংসারের কাজ করছে, তাই হয়তো এমন আচরণ করছে। পরদিন যখন একইভাবে আবারও সোহানার কাছে যেতে নেয়, তখন সোহানা বাধা দিয়ে রাফসানকে বলে, বুঝতে পারছো না এসব আমার ভালো লাগে না? তারপরও কেন বারবার টাচ করছো? রাফসান নিরলস কণ্ঠে সোহানাকে বলে, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি কেমন যেন আচরণ করছো। কিছু কি হয়েছে? না বললে বুঝবো কিভাবে? সোহানা এবার মুখ খুলল, শোনো, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। এবার তোমার বাবার থেকে ব্যবসাটা বুঝে নাও। ওনার বয়স হয়েছে, এই সময় অবসর নেওয়া উচিত। রাফসান সোহানাকে বলে, আমি তো বাবাকে তাই বলি, কিন্তু বাবা বলে এখন যদি বাসায় শুয়ে বসে থাকি তাহলে অসুস্থ হয়ে যাব। তাই যতদিন শরীর কুলায় ততদিন দেখাশোনা করি, সমস্যা কি? সোহানা রাগত স্বরে বলে, তার মানে তোমার বাবার থেকে সব সময় হাত পেতে টাকা নেবে? নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবে না? রাফসান অবাক হয়ে পড়ল, এসব কি বলছো সোহানা? বাবার থেকে হাত পেতে টাকা নিতে যাব কেন? বাবার টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে বাবার টাকা। আমার যখন যা মন চাচ্ছে তাই তো নিচ্ছি। এমনকি তোমার কোনো কিছুতে তো আমি কোনো অভাব রাখিনি। সোহানা এবার চটে গিয়ে রাফসানকে বলল, তার মানে তুমি ব্যবসার হাল তোমার বাবার উপরই দিয়ে রাখবে? রাফসান এবার চোখ মুখ কুঁচকে সোহানাকে জবাব দিল, বাবা যতদিন বেঁচে আছে ততদিন এটাই করব, সমস্যা কি তোমার? সোহানা অযুক্তি রাগ করে বলল, আচ্ছা তুমি এটাই করো, আমি আমার বাবার বাড়ি চললাম। রাফসান এবার উত্তেজিত হয়ে বলে, সোহানা তুমি এমন করছো কেন? সমস্যা কি তোমার? সোহানা এবার চোখ মুখ কুঁচকে বলে, আমার কোনো সমস্যা নেই, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। রাফসান বলল, তোমাকে তো স্বাধীনতা দেওয়া হয়েছেই, তাহলে আবার কিসের স্বাধীনতা চাই তোমার?
আর হঠাৎ বাবার থেকে ব্যবসার সব কিছু নিয়ে নেওয়ার জন্য জোর করছো কেন? সোহানা এবার অবিশ্বাসী কণ্ঠে বলল, কারণ তোমার বাবা ব্যবসার কি করছে না করছে তা তো তুমি দেখছো না। হয়তো তলে তলে অনেক ঋণ করেছে, যা সম্পর্কে তুমি জানো না। এরপর হঠাৎ তোমার বাবা মারা গেলে সব কিছু তোমার ঘাড়ে এসে পড়বে, তখন কি করবে? রাফসান আবারও উত্তেজিত কণ্ঠে বলল, এসব কি যাতা বলছো? এসব আমি বুঝে নেব। এসব আবোল তাবোল ভাবতে তোমাকে কে বলেছে? সোহানা প্রশ্নের উত্তরে বলল, যা তা নয়, ঠিক বলছি। আর আমি আবোল তাবোল বলছি না, সঠিকই তো বলছি। রাফসান এবার রাগত স্বরে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি ঠিক কী চাইছো সত্যি করে বলো তো? সোহানা বলল, সত্যি শুনতে চাও আমি কি চাই? রাফসান বলল, হ্যাঁ বলো। সোহানা বলল, আমি আলাদা বাড়ি নিয়ে থাকতে চাই, যেখানে আমার আলাদা সংসার হবে। আমার স্বামীর আলাদা বিজনেস হবে, কেউ সংসারে নাক গলাতে পারবে না। রাফসান চোখ মুখ খিচে পড়ল, এসব কি যাতা বলছো? মাথাটা তো ঠিক আছে তো তোমার? মা তো সংসারের সব কিছু তোমার উপর ছেড়েই দিয়েছে, তুমি যা মন চায় তাই তো করো। কই, মা তো কখনোই কিছু বলেনি, তাহলে এসব বাজে কথা কেন বলছো? সোহানা বলল, কিন্তু আমার আলাদা সংসার চাই, ব্যাস, নয়তো আমি বাবার বাড়ি চলে যাব। সোহানা রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। রাফসানও সোহানাকে আর আটকায়নি। রাফসান ভালো করে বুঝতে পারছে যে সোহানা সব কিছু ওর মায়ের বুদ্ধিতে করছে। মনে মনে ভাবে, যে মেয়েরা মায়ের বুদ্ধি শুনে চলে সেক্ষেত্রে আর যাই হোক তার সংসারে শান্তি জিনিসটা উঠে যায়। সংসারে এত অশান্তি দেখে রেজাউল সাহেব ব্যবসার সমস্ত মূলধন রাফসানের হাতে তুলে দিয়ে বলে, আমার জমানো যা কিছু ছিল সব একদিন না একদিন তুই পাবি বাবা, কিন্তু আজ যখন একবার এসব নিয়ে কথা উঠেছে তাই এখনই সব তোকে বুঝিয়ে দিলাম। রাফসান অসহায়ত্ব ফেসে বলে, কিন্তু বাবা আমি তো এসব চাই না। রাফসানের বাবা রেজাউল সাহেব বললেন, তুই না চাইলে কি হবে, বৌমা তো চায়। সংসারে অশান্তি করা ভালো না বাবা, যা এবার গিয়ে তুই বৌমাকে নিয়ে আয়। রেজাউল সাহেব দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে, বিয়ের পর কি সত্যি সব ছেলে মেয়ে এমন পর হয়ে যায়? রাফসান গিয়ে সোহানাকে বুঝিয়ে নিয়ে আসে, তবে সোহানার পরিবারের মানুষের কাছে অনেক কথা শুনতে হয়। সোহানা বাসায় আসার পর আবার আলাদা বাসা নেওয়ার জন্য রাফসানকে চাপ দিতে থাকে। রাফসান অনেক বোঝানোর পরও কাজ হয় না, তাই সোহানা আবারও তার বাবার বাড়ি চলে যায়। রাফসান সোহানাকে আনতে গেলে ওর বাবা একেবারে শর্ত ঠুকে দেয়, আলাদা বাসা না নেওয়া পর্যন্ত সোহানাকে যেতে দেবে না। বিকেলবেলা রাফসান ছাদে বসে আছে, এমন সময় পাশের বাসার ছাদে নীলিমা বই হাতে এলো। নীলিমা রাফসানের খালাতো বোন, বয়সে রাফসানের 8 মাসের ছোট। ওর একবার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 1 মাস পর হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা যায়। তারপর থেকে সে বাবার বাড়িতেই আছে, পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। নীলিমা রাফসানকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বলল, কিরে মনমরা হয়ে বসে আছিস কেন? সোহানা কই? রাফসান মলিন মুখে বলল, ও আর আসবে না বলে দিয়েছে, যদি আলাদা বাসা না নেই। নীলিমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তরে বলল, এ আবার কেমন কথা? সে এমন করছে কেন? এত ভালোবাসা পেয়েও যদি মানুষ এমন করে তাহলে আর কিছু বলার নেই। রাফসান নীলিমার কথার পিঠে বলল, ভালোবাসার মূল্য সহজে কেউ দিতে পারে না। নীলিমা রাফসানের কথায় আবার বলে, হ্যাঁ ঠিক বলেছিস বটে। তা তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? তুই খালাখালুর একমাত্র ছেলে, ভুলেও আলাদা হয়ে যাস না যেন, তাহলে ওনারা কিন্তু খুব কষ্ট পাবে। রাফসান বলল, তোর কি মনে হয় আমি এটা করব? নীলিমা বলল, আমার তো মনে হয় না, কিন্তু সে যা শুরু করেছে কি বলবো। রাফসান উদাস ভঙ্গিতে বলল, আসলে ভুল আমি করেছি, ভুল মানুষকে ভালোবেসে। এবার ওর সাথে সেটাই করব যেটা ওর সাথে 2.5 বছর আগে হওয়া উচিত ছিল। নীলিমা বলল, মানে বুঝলাম না, কি করতে চাইছিস বলতো? রাফসান স্বাভাবিক হয়ে বলল, সময় হোক বুঝে যাবি। এই বলে রাফসান নিচে চলে গেল। রাফসান সোহানার বাসায় এসে সোহানার বাবা ফরিদুল ইসলাম আর মা শাহানা বেগমের সামনে বসল। পাশে সোহানা দাঁড়িয়ে আছে।
সোহানার মা শাহেনা বলল, তা কি সিদ্ধান্ত নিলে এবার বলো? রাফসান একটা ভাব নিয়ে বলল, আচ্ছা মা, ছেলে তো আপনারও আছে, তাই না? আপনার ছেলে যদি তার বউকে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তাহলে আপনার কেমন লাগবে? শায়না বেগম বলল, আমার ছেলে এমন কখনোই করবে না, কারণ আমরা তাকে সে শিক্ষা দেইনি। রাফসান এবার নাক ফুলিয়ে দাঁত খিচে পড়ল, তাহলে কি আমার মা বাবা সেই শিক্ষা দিয়েছে তার ছেলে তাদের আলাদা করে দিবে? ফরিদুল একটু বিরক্ত হয়ে প্রসঙ্গ পাল্টে বলল, এসব উল্টাপাল্টা না বকে বলো তোমার সিদ্ধান্ত কি? রাফসান এবার দৃঢ়তার সাথে বলল, একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি আমার মা বাবা ছেড়ে কোথাও যাব না। আমি যেমন সোহানাকে ছাড়তে পারবো না, তেমনি আমার মা বাবাকেও না। শায়না বেগম বলল, এমন বললে তো হবে না, তোমার যে কোনো একটা বেছে নিতে হবে, হয় আমার মেয়ে নয়তো তোমার বাবা মা। রাফসান বলল, এটা সম্ভব না, আমি সবাইকে নিয়ে একসাথে বাঁচতে চাই। সোহানা বলল, কিন্তু আমি চাই না তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে একসাথে থাকতে। রাফসান সোহানাকে উদ্দেশ্য করে বলল, কেন আমার বাবা মার সাথে থাকতে চাও না কেন? আমার বাবা মা তোমার কি এমন ক্ষতি করেছে শুনি? সোহানা বলল, কোনো ক্ষতি করেনি, কিন্তু আমি ওনাদের সাথে থাকতে পারবো না, ওনাদের কোনো দায়ভার আমি নিতে পারবো না। এবার ফরিদুল সাহেব বলল, এত কথার কোনো কাজ নেই, আমার মেয়ে তো বলল তোমার বাবা মার সাথে থাকতে পারবে না, সুতরাং তুমি যদি আলাদা বাসা নাও তবে এক্ষুনি আমি আমার মেয়েকে তোমার সাথে পাঠাবো। রাফসান এবার বিরক্তি ভাব নিয়ে বলল, আমার এক কথা, আমি কখনোই আমার বাবা মাকে ছাড়বো না। শায়না বেগম বলল, এই ছেলে দেখো, ভালোই ভালোই বলছি, আমরা যেটা বলি সেটা মেনে নাও, নয়তো তোমার উপর নারী ও শিশু নির্যাতনের মামলা করে দেব। রাফসান বলল, আগে যদি জানতাম আপনারা এমন, তাহলে কখনোই আপনার মেয়েকে বিয়ে করতাম না। ফরিদুল সাহেব বলল, আমরা কি তোমার পা ধরে পড়েছিলাম আমার মেয়েকে বিয়ে করতে? তুমি নিজেই তো উঠে পড়ে লেগেছিলে আমার মেয়েকে বিয়ে করতে। রাফসান এবার একটা বাঁকা হাসি দিয়ে বলল, এটাই তো আমার জীবনের মস্ত বড় ভুল হয়েছিল, আর সেই ভুলের খেসারত আমি তিলে তিলে দিচ্ছি। শায়না বেগম বলল, তুমি আমাদের কথায় যদি রাজি না হও তবে সত্যি আমরা মামলা করব তোমার নামে, তখন বুঝবে ঠেলা কাকে বলে। এবার রাফসান উঠে দাঁড়িয়ে বলল, আপনাদের যা ইচ্ছে হয় আপনারা করুন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরপর রাফসান সোহানার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবেসেছিলাম, এটা কি আমার কোনো অন্যায় হয়েছিল সোহানা? সোহানা কোনো জবাব দিল না। রাফসান শাহিনার দিকে তাকিয়ে বলল, আপনারা মামলা করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, হয়তো আমার জেল হবে, সোহানার টাকা পরিশোধ করতে হবে, এর বেশি কিছু তার না। শাহিনা বেগম বলল, শুধু তাই নয়, তোমার মেয়ের খরচও তোমাকে দিতে হবে। এই কথা শোনা মাত্র রাফসান হাসতে লাগলো। রাফসানকে হাসতে দেখে শাহিনা বেগম বলল, এই ছেলে, তুমি এমন পাগলের মতো হাসছো কেন? রাফসান বলল, আপনার মেয়েকে জিজ্ঞেস করুন তো এই সন্তানের আসল বাবাকে। এই কথা শুনে সোহানা চোখ বড় বড় করে রাফসানের সামনে এলো আর বলল, রাফসান, কী সব বলছো তুমি? রাফসান বলল, ভয় পেলে? সোহানা জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো, ওর কপালে ঘাম জমতে শুরু করলো। সোহানা ওর বাবা মার দিকে তাকিয়ে বলল, আলাদা বাসা নেওয়ার দরকার নেই, আমি ওর বাবা মার সাথেই থাকবো। ওর কপালে ঘাম জমতে শুরু করলো। সোহানা ওর বাবা মার দিকে তাকিয়ে বলল, আলাদা বাসা নেওয়ার দরকার নেই, আমি ওর বাবা মার সাথেই থাকবো, আমি আর এ বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি চাই না। সোহানার মতে হঠাৎ এমন পরিবর্তন দেখে শাহেনা বেগম আর ফরিদুল সাহেব দুজনই অবাক হয়ে গেল। শাহেনা বেগম উঠে এসে বলল, রাফসান এই কথা কেন বলল যে এই সন্তানের আসল বাবাকে? আর তুই এই কথা শুনে এমন করছিস কেন? সোহানা চুপ করে আছে। সোহানা ওর মায়ের কথার জবাব না দিয়ে রাফসানের হাত ধরে বলল, বাসায় চলো, কোনো আলাদা বাসা নিতে হবে না। রাফসান সোহানার হাত ছেড়ে দিয়ে বলল, অনেক হয়েছে সোহানা, আমি একদম হাঁপিয়ে গিয়েছি। তুমি এখন সত্য প্রকাশের ভয়ে আমার সাথে যেতে চাইছো, কিন্তু কয়েকদিন পর যে আবার আমার সাথে এমন সব করবে না তার কোনো গ্যারান্টি নেই। তোমার রূপ বোঝা হয়ে গেছে আমার।
স্বার্থের জন্য তোমরা সব করতে পারো, স্বার্থের কাছে তো তোমরা আপন পরও চেনো না। আরে, যে বাবা মা এত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে গড়ে তোলে, আর সেই বাবা মাকে তোমরা ছেড়ে দিতে বলছো? আসলে তোমরা কি কোনো মানুষের মধ্যে পড়ো? আমার বাবা মা তোমাকে যথেষ্ট ভালোবাসা সত্ত্বেও তুমি তাদের অনেক কষ্ট দিয়েছ। আমার মা বাবা নিজে কষ্ট পেয়েছে, তবু তোমাকে কষ্ট পেতে দেয়নি। তারা সবসময় তোমাকে নিজের মেয়ের মতো করে দেখে এসেছে। যখন যা বলেছ তাই শোনার চেষ্টা করেছেন তারা। তবু বিনিময়ে তুমি কি করেছো তাদের সাথে মনে নেই? তাদের এই বয়সে আলাদা করে দিতে চেয়েছ। যথেষ্ট হয়েছে, আর না। আমি আর আমার বাবা মাকে কষ্ট পেতে দেব না। সোহানা মুখে অসহায়ত্ব নিয়ে বলল, প্লিজ রাফসান, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো কষ্ট দেব না তাদের, কথা দিলাম। রাফসান বলল, এসব নাটক বন্ধ করো। শাহেনা বেগম বলল, সোহানা, কোন সত্যি প্রকাশের ভয় করছিস তুই? রাফসান বলল, সত্যি এটাই যে রাফিয়া আমার সন্তান নয়। রাফিয়া হলো সোহানার বয়ফ্রেন্ড হৃদয়ের সন্তান। এই কথা শোনা মাত্রই সোহানা মাটিতে একদম বসে পড়ল। ফরিদুল সাহেব উঠে দাঁড়িয়ে বলল, এসব কি বাজে কথা বলছো? আমার মেয়ের সাথে তো তোমার সম্পর্ক ছিল, তাহলে এই হৃদয় আবার কোথা থেকে এলো? রাফসান বলল, তাহলে পুরোটা বলি শোনেন। রাফসান বলতে শুরু করলো, আপনার মেয়েকে 3 বছর আগে এক মেলায় দেখেছিলাম। প্রথম দেখে আপনার মেয়েকে ভালো লেগে যায়। আমি সবসময় ওর পেছনে ঘুরঘুর করতাম, কিন্তু আপনার মেয়ে পাত্তা দিত না। এভাবে অনেক দিন চলার পর সোহানা আমায় বলে যে হৃদয় নামের এক ছেলের সাথে ওর রিলেশন আছে। বড়জোর আমার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়। আমি তাতেই রাজি ছিলাম। আমার সাথে বন্ধুত্ব হওয়ার 1 মাস পর হৃদয় ব্রেকআপ করে। এর কিছুদিন পর সোহানা আমায় জানায় যে সে মা হতে চলেছে। হৃদয়ের সাথে ওর একাধিকবার ফিজিক্যাল রিলেশন হয়েছে, কিন্তু হৃদয় এখন আর ওকে চায় না। এই মুহূর্তে সে কি করবে বুঝে উঠতে পারছে না। অনেক ভেঙে পড়েছিল সোহানা। ওর মনে ভয় হচ্ছিল, যদি এটা আপনি জানতে পারেন তবে সোহানাকে একদম মেরে ফেলবেন। আবার বেশি দেরি করলে এলাকায় জানাজানি হয়ে যাবে, তখন সমাজে আপনাদের যে সম্মান তা একেবারে শেষ হয়ে যাবে। তাই সোহানা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। ওই মুহূর্তে ওকে বাঁচানো প্লাস আপনাদের মান সম্মান সব কিছু বাঁচানোর একমাত্র উপায় ছিল ওকে বিয়ে করা। আমি সোহানাকে অনেক ভালোবাসতাম, তাই আমি বিয়ে না করার জন্য একবারও ভাবিনি। সোহানা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়, আর তারপর আমি আপনাদের কাছে আসি আমার পরিবার নিয়ে, হাতে পায়ে ধরে আপনাদের রাজি করাই। এরপর রাফিয়ার জন্ম হয়। নিজের মেয়ের পরিচয়ে ওকে বড় করতে থাকি। সোহানাকে কথা দিয়েছিলাম কখনো ওর অতীত নিয়ে কোনো কথা বলবো না, আর বলি উনি কখনো। সবসময় আমি ও আমার পরিবার ওকে আপন করে নিয়েছি, কিন্তু সে এসব কোনো কিছুরই মূল্য দিতে পারল না। তখন আর চুপ থাকতে পারলাম না। রাফসান এসব বলে থামল। শাহেনা বেগম ধীর পায়ে সোহানার কাছে এগিয়ে এসে রাগ নিয়ে বলল, রাফসান যা বলল তা কি সব সত্যি? সোহানা কোনো জবাব দিচ্ছে না। শাহেনা বেগম সোহানার 2 হাত ধরে ওকে ঝাঁকিয়ে বলল, কথা বলছিস না কেন? যা বলছি তার উত্তর দে। সোহানা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এসব সত্যি। শাহেনা বেগম ঠাস করে সোহানার গালে চড় মারল। ফরিদুল বিছানার উপর বসে পড়ল। শাহেনা বেগম নিশ্চুপ হয়ে সোহানার এক পাশে বসে পড়ল। রাফসান এসে সোহানার সামনে বসল। সোহানার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাফসান বলল, আজ তোমার চোখ থেকে জল পড়ছে, কিন্তু দেখো আমার চোখ থেকে কোনো জল পড়ছে না। এক সময় ছিল যখন তুমি অসুস্থ হলে আমি তোমায় জড়িয়ে ধরে কান্না করতাম, কিন্তু আজ দেখো তোমার কষ্ট দেখে আমার কিছুই মনে হচ্ছে না। তোমার এমন ব্যবহার আমায় পাথর বানিয়ে দিয়েছে। সোহানা, আমি তো তোমার কাছে শুধু মানসিক শান্তি আর সবাইকে আগলে রাখতে বলেছিলাম, আর কিছু তো চাইনি। আমি কখনো তোমার অতীত নিয়ে কোনো কথা বলিনি, আর বলতামও না। আমি সব ভুলে বর্তমানের তুমিটাকে ভালোবেসেছিলাম, কিন্তু সেই তুমি আমার ভালোবাসার কোনো মূল্যই দিলে না। সবসময় আমাকে মানসিক অশান্তি দিয়েছ। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। এই বলে রাফসান উঠে চলে গেল।
সোহানা একদম বাকরুদ্ধ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে কি ঘটে গেল তা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। একটা ভুলের কারণে সব শেষ হয়ে গেল। ভেবেছিল ওর অতীত আর কখনো সামনে আসবে না, কিন্তু অতীতের করা ভুল ওর জীবনটাকে একেবারে নষ্ট করে দিল। এসব কিছুর জন্য সে নিজেই দায়ী। আজ যদি ওর মায়ের বুদ্ধি না শুনতো তাহলে হয়তো আর তাকে আলাদা হতে হতো না, তাহলে হয়তো প্রথম দিনের মতোই ভালো থাকতো। ফরিদুল সাহেব সোহানাকে উদ্দেশ্য করে বলল, রাফসানের সাথে আমরা অনেক অন্যায় করেছি, না জেনে ওর প্রতি আমরা অনেক জুলুম করেছি, যা আমাদের একদম উচিত হয়নি। সত্যি যদি ওই সময় সে তোকে বিয়ে না করতো তাহলে হয়তো মান সম্মান তো একেবারেই শেষ হয়ে যেত। সবচেয়ে ভালো হতো তুই যদি মরে যেতি। তোর মতো মেয়ে আর কারো ঘরে যেন জন্ম না নেয়। সোহানা চুপ করে সব শুনছে, মনে মনে ভাবছে ওই সময় মরে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো ভালো হতো। তবে সে সময় যেটা করা উচিত ছিল আজ সেটা সে করবে। এই বলে সে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। একটা ব্লেড বের করে হাতটা কাটতে যাবে এমন সময় ওর চোখে পড়ল মেয়ে রাফিয়ার দিকে। রাফিয়ার ঘুমন্ত মুখ দেখে সে আর কিছু বলতে পারল না। রাফিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাফসান বাসায় এসে প্রথম থেকে সব কিছু ওর মা বাবাকে খুলে পড়ল। সব শুনে ওর মা বাবা দুজনেই অবাক। নাসিমা বেগম বলল, তুই এত বড় কথা কেন আমাদের কাছে লুকিয়েছিস? রাফসান বলল, কেন না মা, আমি চাইনি তোমরা সব জানার পর সোহানাকে ছোট চোখে দেখো। রাফসানের মা বলল, ওর জন্য এত কিছু করে কি হলো শেষ পর্যন্ত? যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। এখন তাহলে কি করতে চাইছিস বাবা? রাফসান বলল, আমি আর ওর সাথে সংসার করতে চাই না, ডিভোর্স দেব ওকে। অনেক কষ্ট সহ্য করেছি, আর না মা, একদম হাঁপিয়ে গিয়েছি আমি। রেজাউল সাহেব বলল, বাবা তারপরও একবার ভেবে দেখ। নাসিমা বেগম বললেন, আর ভেবে দেখার কিছু নেই, দেখছো না ওই মেয়ে আমার ছেলের শরীরের অবস্থা কি করে ফেলেছে? এরপরেও তুমি ভাবতে বলছো? রেজাউল সাহেব বলল, হ্যাঁ বলছি, কারণ যদি রাফসান ওকে ছাড়া থাকতে না পারে তখন? রাফসান বলল, সমস্যা নেই বাবা, আমি এখন ওকে ছাড়া থাকতে পারবো। মন থেকে উঠে গেছে ও আমার। রাফসান রুমে চলে গেল। বিকেলবেলা মন ফ্রেশ করার জন্য ছাদে এসে দাঁড়ালো। নীলিমা ওদের ছাদে বসে বই পড়ছে। রাফসানকে দেখে বলল, কিরে তোর বউ কই, এলো না? রাফসান বলল, আর আনবো না ওকে, সারা জীবনের মতো বিদায় করে দিয়েছি। নীলিমা বলল, মানে কি? রাফসান বলল, মানে ওকে ডিভোর্স দিয়ে দিব। নীলিমা বলল, কী সব বাজে কথা বলছিস? ডিভোর্স কখনো সমাধান হতে পারে না। রাফসান বলল, মাঝে মধ্যে এটাই একমাত্র সমাধান হতে পারে। তারপর সব কিছু সে নীলিমাকে বলল। সব শুনে নীলিমা একদম হাঁ করে আছে। নীলিমা দীর্ঘশ্বাস ফেলে পড়ল, আচ্ছা, আমরা যারা কাউকে ভালোবেসে ভালো থাকতে চাই তারা আমাদের ভালো থাকা কেড়ে নেয় কেন? রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি না। নীলিমা বলল, আমি সবসময় মনে করতাম তোর বয়স হয়েছে ঠিকই, কিন্তু তোর কোনো বুদ্ধি নেই। কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। ভালোবেসে একজনের জন্য নিজের কথা না ভেবে এত কিছু করলি, অথচ সে তার মূল্য দিল না। তোর কাছে তো অনেক বেটার অপশন ছিল, তারপরেও জেনে শুনে কেন এরকম কাউকে বিয়ে করলি? রাফসান বলল, ভালোবাসতাম তাই। যাকে মন থেকে ভালোবাসা হয় তার গায়ে থাকা শত দাগও ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় না। নীলিমা ছোট্ট করে বলল, কয়েকদিনের মধ্যে রাফসান সোহানাকে ডিভোর্স দিয়ে দেয়। ফরিদুল এসে রাফসানকে অনেক অনুরোধ করল যেন সোহানাকে ডিভোর্স না দেয়, কিন্তু রাফসান আর কোনো কথা শুনল না। রাফসান বলল, একবার কেউ মন থেকে উঠে গেলে তাকে দ্বিতীয়বার মনে জায়গা দেওয়া যায় না। আমি তো শুরু থেকে আপনাদের কাছে মাথা নত করে আসছি আপনার মেয়ের জন্য। আপনারা সবসময় মেয়ের সাপোর্ট করেছেন, কখনো তাকে শাসন করেননি। তাই আজ ওর এই অবস্থার জন্য আপনারাও দায়ী।
ফরিদুল সাহেব করুণ কণ্ঠে বলল, আমি জানি আমরা ভুল করেছি, কিন্তু একটাবার সুযোগ দাও। রাফসান বলল, অনেক সুযোগ দিয়েছি, আর না। ফরিদুল আর কথা বাড়ালো না। ফরিদুল বাসায় আসতেই সোহানা বলল, বাবা, রাফসান কি বলল? ফরিদুল কোনো কথা না বলে সোহানাকে কষে চড় মারল। তারপর বলল, আজ তোর কারণে আমার মান সম্মান সব শেষ। পুরো এলাকা জেনে গেছে তোর নষ্টামির কথা। সোহানা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শাহেনা এসে বলল, মানুষ কি করে জানলো? ফরিদুল সাহেব বলল, একটা কথা ভুলে গেছো যে পাপের কথা বসে থাকে না, কেননা কোনোভাবে তা ফাঁস হয়। তোমার মেয়েরও তাই হয়েছে। কতবার বলেছি মেয়েকে দেখে রাখতে, কিন্তু এমন দেখে রেখেছে যে অবৈধ সন্তানের জন্ম দিয়েছে। শায়না বেগম বললেন, আমি তো। ফরিদুল সাহেব প্রকট রাগ দেখিয়ে বলল, চুপ, একটাও কথা বলবি না। তোর কারণে আজ এত কিছু হয়েছে। না পারলি নিজের সংসারটা ঠিক করতে, আর না পারলি মেয়ের সংসারটা টিকিয়ে রাখতে। তোর এই ব্যবহারের জন্য আমার বাবা মাও কখনো সুখ পায়নি। এবার ফরিদুল সোহানার কাছে এসে বলল, ওই ছেলে কে? ওর নাম ঠিকানা বল। সোহানা বলল, ওর নাম দিয়ে কি করবে? ফরিদুল সাহেব বলল, তুই কি ভেবেছিস তোর ওই পাপের ফসল আমি আমার ঘরে রাখবো? কখনোই না। যে কোনো মূল্যে যার জিনিস তার কাছে ফেরত দেব, সে সাথে তোকেও। সোহানা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি ওর কাছে যাব না, ওকে আমি ঘৃণা করি। ফরিদুল সাহেব চোখ মুখ ও দাঁত খিচে বলল, এতই যখন ঘৃণা করিস তোর কাছে গিয়েছিলি কেন? গিয়েছিস ভালো কথা, একজন তোর জন্য এত কিছু করলো, তারপরও তার সংসার ঠিকমতো করলি না কেন? নিজেকে শুধরে নিতে পারলি না? মায়ের কথায় নেচেছিস, নিজেকে শুধরে নিলে আজ এই দিনটা আর দেখতে হতো না। সোহানা বলল, আমি তো কখনো আলাদা বাসায় থাকতে চাইনি মা, আর তুমিই তো আমায় বুদ্ধি দিতে। সবসময় শুধু আমার দোষ দাও, নিজেদের দোষ একবারও দাও না। ফরিদুল আর কোনো জবাব দিল না। মনে মনে ভাবছে, ঠিকই তো, আমরা নিজেরাই তো আলাদা হওয়ার জন্য সোহানাকে উস্কে দিতাম। যদি এটা না করতাম তাহলে কিছুই হতো না। সোহানা আবার বলল, তুমি কি ভেবেছ হৃদয়ের কাছে সন্তানের দাবি নিয়ে গেলে সে আমায় মেনে নেবে? কখনোই করবে না। উল্টো আমাদের যেটুকু সম্মান রয়েছে সব নষ্ট হয়ে যাবে। এখন সবাই জানে আমার শুধু ডিভোর্স হয়েছে, কিন্তু এটা করলে মানুষ সবটা জেনে যাবে, তখন কিভাবে মানুষের কাছে মুখ দেখাবে? ফরিদুল সাহেব বলল, তো কি করতে চাস এখন? সোহানা বলল, আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। জীবনের বাকিটা সময় আমি আমার মেয়েকে নিয়েই থাকতে চাই, আর কারোর সাথে নিজেকে জড়ানোর চেষ্টা নেই আমার। ফরিদুল ছায়নাকে রেগে গিয়ে বলল, সোহানার এই পরিণতির জন্য তুই নিজে দায়ী। কি দরকার ছিল অন্যের ছেলের জীবনটা এভাবে নষ্ট করার, তাদের সুখের সংসারে অশান্তি সৃষ্টি করার? শাহেনা করুণ কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম আমার মেয়ের একার সংসার হলে সে ভালো থাকবে, পাশাপাশি আমাদেরও সাহায্য করতে পারবে। ফরিদুল সাহেব বলল, আমাদের কিসের অভাব যে জামাইয়ের সাহায্য নিতে হবে? আমি জানতাম সোহানার শ্বশুর শাশুড়ি ওকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, সেজন্য আমি তোদের কথায় সায় দিয়েছি। যদি জানতাম এ সব কিছু তোর প্ল্যান, তাহলে কখনোই সায় দিতাম না। ছেলে তোরও আছে, এবার শেষ পরিণতির জন্য অপেক্ষা কর। তুই অন্যের ছেলেকে মা বাবা থেকে আলাদা করতে চেয়েছিস, এবার অন্যের মেয়ে তোর ছেলেকে আলাদা করবে। শায়না চুপ করে শুধু শুনছে, ওর কিছু বলার ভাষা নেই। যা হয়েছে সব ওর দোষী। সোহানার হৃদয়ের সাথে রিলেশনের কথা শাহেনা জানত, তবু সে সোহানাকে এই বিষয় নিয়ে কিছু বলেনি, কারণ সে ভাবত এই বয়সে এরকম কম বেশি সবারই হয়ে থাকে, তাই তেমন মাথা ঘামাতো না। এখন শাহেনা বুঝতে পারছে যে সোহানাকে সে সময় নিষেধ না করে কত বড় ভুল করেছে। এই ভুলের পরিণাম যে এমন হবে তা কখনো ভাবিনি। সোহানা আবার কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করলো। এর মধ্যে হঠাৎ খবর পেল যে হৃদয় রোড অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা অনেক খারাপ, ওর 2 পা একেবারে নষ্ট হয়ে যাওয়ায় তা কেটে ফেলতে হয়েছে।
সোহানা হৃদয়কে দেখার জন্য হাসপাতালে যায়। হৃদয়ের সারা শরীর ব্যান্ডেজ করা। সোহানা ওর সামনে এসে দাঁড়ালো। আজ হৃদয়ের এই অবস্থাতেও ওর কোনো কষ্ট হচ্ছে না, বরং আজ মনের মধ্যে এক অজানা প্রশান্তি বয়ে যাচ্ছে। সোহানা বলল, ভালোবাসার নামে আমার জীবন এমন একটা দাগ বসিয়ে দিয়েছিলে যার কারণে আমার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভেবেছিলে আমায় ছেড়ে তুমি অন্য কাউকে নিয়ে ভালো থাকবে, তাই না? কিন্তু দেখো প্রকৃতির নিয়ম, তোমার দেওয়া কষ্ট আমার সয়ে গেছে, কিন্তু তুমি আজ যে কষ্ট পেলে এর ঘানি সারা জীবন বয়ে বেড়াতে হবে তোমায়। চাইলেও আর দাপট দেখিয়ে কোনো মেয়ের শরীরের উপর ঝাঁপিয়ে পড়তে পারবে না। ভালো থেকো। এই বলে সোহানা চলে যেতে লাগলো। হৃদয় কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু মুখে অক্সিজেন মাস্ক থাকায় কিছু বলতে পারল না। রাফসান ঘরে শুয়ে আছে। আজ কয়েকদিন ধরে সে ঠিকমতো কাজে যায় না, খাওয়া দাওয়া করে না। মনে মনে ভাবে, কাউকে এতটা পরিমাণ ভালোবাসার পরও কেউ এমন কেন করলো? আমি তো কখনো ওর অতীত নিয়ে খোঁটা দেইনি। সব সময় ওকে ভালো রাখতে চেয়েছি, এর জন্য যাতে সে কখনো অতীত ভেবে কষ্ট না পায়। কিন্তু সে উল্টো আমার ভালো থাকা কেড়ে নিল। রাফসান শুয়ে শুয়ে এসে ভাবছিল। এমন সময় নীলিমা ওর দরজায় নক করে পড়ল। কিরে, আসবো? রাফসান বলল, আয়। নীলিমা ভেতরে এসে ওর পাশে বসে বলল, তোর কি হয়েছে রে? ঠিক মতো খাস না, আবার কাজেও যাস না, ব্যাপারটা কি? রাফসান বলল, এমনিতেই কোনো কিছু ভালো লাগে না। নীলিমা বলল, সোনার জন্য মন খারাপ? রাফসান চুপ করে বসে আছে। নীলিমা বলল, ওকে ছাড়া থাকতে যখন কষ্ট হবে তো ছেড়ে দিলি কেন? মা বাবার থেকে আলাদা হয়ে ওকে নিয়ে থাকলেই তো হতো। রাফসান বলল, এটা কখনোই করতাম না, আর করব না বলে ওকে ছেড়ে দিয়েছি। নীলিমা বলল, ভালো কথা। তাহলে খাওয়া দাওয়া করিস না কেন? রাফসান বলল, এমনিতেই ভালো লাগে না কিছু। নীলিমা রাফসানের হাত ধরে টানতে টানতে বলল, এখন খাবি চল, নয়তো তোর খবর আছে। রাফসান রাগ মিশ্রিত কণ্ঠে বলল, খাবো না, বিরক্ত করিস না তো, যা এখান থেকে। নীলিমা জেদ দেখিয়ে বলল, তোকে না খাইয়ে আমি যাচ্ছি না, ওঠ বলছি। নীলিমা রাফসানের হাত ধরে টানা হ্যাঁচড়া করতে লাগলো। রাফসান বুঝলো যে এখন আর না উঠে উপায় নেই, তাই উঠে খেতে বসল। যতক্ষণ সে বসে খাচ্ছিল ততক্ষণে নীলিমা ওর পাশে বসে ছিল। খাওয়া শেষ হওয়ার পর নীলিমা বলল, তোকে কিছু কথা বলি। রাফসান বলল, বল। নীলিমা বলল, আমি জানি তুই সোহানাকে অনেক ভালোবাসিস, সে কিন্তু তোকে মোটেও ভালোবাসেনি। সে শুধু বাধ্য হয়েছিল তোকে বিয়ে করতে, কারণ তাছাড়া ওর উপায় ছিল না। রাফসান বলল, এটা আমি ওর আচরণেই বুঝতাম, ভাবতাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তো হলোই না, আরও আমাদের সংসারে অশান্তি শুরু করলো। নীলিমা বলল, এজন্য বলছি নিজেকে কষ্ট না দিয়ে জীবনটাকে সুন্দর করে গড়ে তোল। কাজী যা হওয়ার হয়ে গিয়েছে, তা তো এখন আর স্বাভাবিক হবে না, তাই মনমরা হয়ে না থেকে নিজেকে স্বাভাবিক কর। নিয়মিত খাওয়া দাওয়া কর, শরীরের যত্ন নে, আর এসব নিয়ে এখন আর ভাবিস না। রাফসান বলল, নীলিমা বলল, না, যেটা বলি সেটা কর, নয়তো খবর আছে। রাফসান মুচকি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা, কি খবর করবি তুই? নীলিমা বলল, সময় হোক জানতে পারবি। রাফসান বলল, ওকে। রাফসান কিছু দিনের মধ্যে বেশ স্বাভাবিক হয়ে গেল, কিন্তু রাত হলে সোহানার কথা খুব মনে পড়ত। সকালে ঘুম ভাঙার পর সোহানা না থাকার শূন্যতা ওকে খুব কষ্ট দেয়, কিন্তু নীলিমা এসে জোর করে ওকে টেনে তোলে, সব সময় ওর সাথে সাথে থাকার চেষ্টা করে। নীলিমা রাফসানের বেশ কেয়ার করে। ছুটির দিন থাকায় রাফসান বিকেলবেলা ছাদে বসে আছে। এমন সময় নীলিমা ওদের ছাদে এলো। রাফসান বলল, কিরে, তোর চাকরির কত দূর? নীলিমা বলল, আপাতত চেষ্টা আছে। রাফসান বলল, কেন? নীলিমা বলল, এমনিতেই। একটা কথা জানিস? রাফসান বলল, কি? নীলিমা বলল, মা বাবা যখন আমার বিয়ের কথা বলছিল তখন আমি তোর কথা বলেছিলাম, কেন জানিস? রাফসান অবাক হয়ে বলল, কেন? নীলিমা বলল,
দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি, একজন আরেকজনের সব কথা শেয়ার করেছি। এই কারণে মনে হয়েছে একমাত্র তুই আমায় ভালো বুঝতে পারিস। আমি তোর সাথে থেকে সুখী হব। তোর মা বাবার সাথে কথা বলে জানতে পারে তুই সোহানাকে ভালোবাসিস, তাই আর কিছু বলিনি। পরে মা বাবা পছন্দে বিয়ে করলাম, কিন্তু আর সংসার করা হলো কই। সব শুনে রাফসান চুপ করে আছে। তারপর বলল, বিয়ে করবি আমায়? নীলিমা অবাক হয়ে বলল, সত্যি বলছিস? রাফসান বলল, কারণ সম্পর্কে সুখ তখনই আসে যখন একে অপরকে বুঝতে পারে। তুই যেমন আমায় বুঝতে পারিস, আমিও তোকে বুঝতে পারি। এজন্য আর আমি চাই না কোনো ভুল মানুষকে বেছে নিতে, তোকেই আমি চাই। কি হবি তো আমার, বল? নীলিমা কিছু না বলে রাফসানকে জড়িয়ে ধরল। পরে পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে হলো। বিকেলবেলা সোহানা ওর মেয়েকে নিয়ে পার্কে হাঁটছে। এমন সময় দেখল রাফসান আর নীলিমা একসাথে বসে ফুচকা খাচ্ছে। দৃশ্যটা দেখে সে মুচকি হাসল। মনে মনে ভাবল, আজ হয়তো নীলিমার জায়গায় আমার থাকার কথা ছিল, কিন্তু নিজের ভুলে আজ সব শেষ। আচ্ছা, আমি কি রাফসানকে কখনো ভালোবাসতে পেরেছিলাম? হয়তো বা না। যদি ভালোবাসতাম তবে নিজে থেকে ওর কাছে যেতাম, ওর ভালোবাসার স্পর্শে সাড়া দিতাম। কিন্তু আমি তো এমন কিছু করিনি। আবার যে ভালোবাসে সে কখনো তার ভালোবাসার মানুষকে কষ্ট দেয় না। সেজন্য হৃদয়ের সামান্য চোখের পানি দেখে নিজেকে সঁপে দিয়েছিলাম। আর এদিকে রাফসানকে তো অনেক যন্ত্রণা দিয়েছি। আসলে ওকে ভালোই তো বাসিনি, শুধু পাপ ঢাকার জন্য বিয়ে করেছি। কিন্তু শেষমেশ ভুলের পরিমাণ খারাপই হলো। নিজের ভুলে আজ এই অবস্থা। সোহানা সেদিকে না তাকিয়ে চলে যেতে লাগলো। রাফসান ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, তুমি যতই আমায় কষ্ট দাও সোহানা, তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা। যত যাই হোক, তোমায় মন থেকে ভুলে যাওয়া সম্ভব না। তোমার কথা সবসময় মনে না পড়লে তোমার স্মৃতি মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতির পাতায় লেখা থাকবে। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম ভুলের পরিমাণ। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।